গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব মোপাসাল লেখা ছোট গল্প ক্লোজেট। পুরাতন যেসব স্মৃতি বারবার মনে জেগে ওঠে তা কি বিচিত্র। ওইগুলির হাত থেকে আমাদের রেহাই নেই। এটা এত বেশি পুরাতন যে আমি বুঝতে পারি না কেমন করে তা এমন সুস্পষ্ট ও দৃঢ়ভাবে আমার স্মৃতিতে আবদ্ধ হয়ে রইল। এত বেশি দুর্ভাগ্যজনক ব্যাপার আমার চোখে পড়েছে, যার কোনোটি আবেগপূর্ণ, কোনোটি ভয়ানক। আমি ভেবে অবাক হই যে কেমন করে এমন একটা দিনও কাটে না যখন আমি ১০-১২ বছর বয়সে অনেক অনেক দিন পূর্বে মাতা ক্লোচেটের মুখখানা যেমন দেখেছিলাম তা আমার মনে তেমনি ভেসে ওঠে। সে ছিল এক বৃদ্ধা দর্জি। সপ্তাহে একবার প্রত্যেক বৃহস্পতিবার সে আমার কাপড় চোপড় মেরামত করার জন্য আমার পিতামাতার বাড়িতে আসত। যেসব গ্রাম্য বাড়িগুলিকে চ্যাটো বলা হতো, আমার বাবা মা তেমন একটা বাড়িতে থাকতে। ওইগুলো তীক্ষ্ণাক্ত ছাদওয়ালা কতগুলি পুরাতন বাড়ি ছাড়া অন্য কিছু নয়। কেবল তার সঙ্গে লাগানো থাকতো ৩টে কি ৪টে পাশাপাশি খামার। গ্রামটি অবশ্য বড়, অনেকটা ছোট একটা বাজার শহর। তা গির্জা থেকে কয়েক গজ দূরে। গির্জার চারদিকে যেন ঘিরে ছিল। গির্জাটি লাল ইটের তৈরি, তবে পুরাতন হয়ে যাওয়ায় তার রং কালো হয়ে গেছে। প্রত্যেক বৃহস্পতিবার মাতা ক্লোচেট সকাল ৬:৩০ থেকে ৭টার মধ্যে এসে সঙ্গে সঙ্গে চলে যেত কাপড় চুপড় যে ঘরে থাকত সেই ঘরে, এবং তার কাজ শুরু করে দিত। সে ছিল লম্বা, রোগা দাড়িওয়ালা এক মেয়ে লোক। তাকে বলা যায় লোমশ মেয়ে, কারণ তার সারা মুখে ছিল বিস্ময়কর অপ্রত্যাশিত দাড়ি। সেগুলো উঠেছে অবিশ্বাস্য গুচ্ছিত কুঞ্চিত গুচ্ছ গুচ্ছ হয়ে। দেখে মনে হয় পেটিকোট পরা কোনো সামরিক রক্ষীর বিরাট মুখের ওপর কোনো পাগলা ওগুলি রোপণ করে গেছে। নাকের উপর ও তলায়, নাকের চারপাশে চিবুকে ও তার গালে দাড়ি ছিল। তার চোখের ভ্রুগুলি ছিল অস্বাভাবিক মোটা ও লম্বা লম্বা এবং একেবারে সাদা, ঘন ও খাড়া। দেখে মনে হতো ঠিক একজোড়া গোঁফ যেন ওখানে ভুলে লাগানো হয়ে গেছে। সে একটু খোঁড়াতো, কিন্তু খোঁড়ারা যেমন সাধারণত করে তেমন নয়। সেটা হতো জাহাজের ঠেকে ঠেকে চলার মতো। যখন সে তার বিরাট ও অস্থিময় ও কম্পমান দেহখানা নিয়ে তার ভালো পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতো, তখন তার মনে হতো সে খুব বিশাল একটি ঢেউকে অতিক্রম করার জন্য তৈরি হচ্ছে। তারপর হঠাৎ সে ডুব দিয়ে অতল তলে হারিয়ে গেল এবং মাটিতে গিয়ে পতিত হল। তার হাঁটা দেখলে ঝাঞ্চাগ্রস্ত জাহাজের কথা মনে হয়। তার মাথা বিশাল এক সাদা টুপি দিয়ে সবসময় ঢাকা থাকত, যার ফিতাগুলো দিয়ে তার পিঠে পতপত করে ঝুলে থাকত। মনে হতো তার প্রতি ইঞ্চি খঞ্চ পদক্ষেপে সেগুলো একবার উত্তর থেকে দক্ষিণে, আবার দক্ষিণ থেকে উত্তরের আকাশে পরিক্রমণ করছে। মাতা ক্লোজেটকে আমি শ্রদ্ধা করতাম। আমি ঘুম থেকে জেগেই কাপড় চুপড়ের ঘরে চলে যেতাম। দেখতাম পায়ের তলায় পা গরম করার পাত্রটি রেখে সে কাজ শুরু করে দিয়েছে। আমি সেখানে যাবার সঙ্গে সঙ্গেই সে আমায় পা গরম করার পাত্রের উপর বসিয়ে দিত, যাতে ওই ঠান্ডা ঘরে আমার ঠান্ডা না লাগে। সে আমায় বলতো, ওটা তোমার মাথা থেকে রক্ত টেনে নামাবে। সে তার লম্বা বাঁকানো ও চটপটে আঙুলগুলি দিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে করতে আমায় গল্প বল। বয়সে তার চোখ খারাপ হয়, সে চশমা দিত। ওই চশমার আকার বাড়ানো কাচের ভিতর দিয়ে তার চোখ দুটি আমার কাছে বিশাল, নিগুড় আর দ্বিগুণ মনে হতো। তার কাছ থেকে যেসব কথা শুনে আমার শিশুমন তখন আন্দোলিত হতো, তার যতটা এখন আমার মনে পড়ে তাতে আমি দেখতাম যে তার মন ছিল গরিব মনের মতো মোহক। সে আমায় বলতো গ্রামে কি ঘটেছে, কি করে গোয়াল থেকে গরু একটা পালিয়ে গেছে, এবং পরে প্রসপার ম্যালেটের কারখানার সামনে দাঁড়িয়ে পরদিন সকালে যখন খুঁজে পাওয়া গেল তখন ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল দেখছিল। অথবা সে বলতো কেমন করে গির্জার ঘণ্টার ঘরে একটা মুরগির ডিম পাওয়া গেল, অথচ কোনো অদ্ভুত জীব ওখানে উঠে ওই ডিম পারল কিনা তা কেউ বুঝতে পারল না। অথবা সে জিন পিলার কুকুরের অদ্ভুত গল্প বলতো, যেটা কোনো এক ভবঘুরের চুরি করে নেওয়া তার প্রভুর ঘোড়ায় চড়বার
জুতা জোড়া নিয়ে আসবার জন্য 10 লিক চলে গিয়েছিল। সেগুলো বৃষ্টিতে ভিজবার পরে দরজার বাইরে শুকোতে দেওয়া হয়েছিল। ওইসব সাধারণ চাঞ্চল্যকর কাহিনী সে আমার এমনভাবে বলতো যে সেগুলো আমার মনে প্রতিভাত হতো অবসরণীয় নাটক, চমৎকার ও রহস্যপূর্ণ কাব্য, এবং আমার মা অকপট কাহিনী তৈরি করে সন্ধ্যাবেলায় আমায় বলতেন ঠিক সেগুলির মতো। অথচ ওইসবগুলিতেও এক কৃষক নারীর কাহিনীর মতো এত পরিপূর্ণ প্রাণরস থাকত না। এক বৃহস্পতিবার সারাটি সকাল মাতা ক্লোচেটের গল্প শোনার পর খামারের পেছনে আমাদের পুরুষভৃত্যের সঙ্গে গিয়ে হ্যাজেল বাদাম কুড়িয়ে এনে আমি আবার উপরে যেতে চাইলাম। সবকিছু যেন মাত্র গতকাল ঘটেছে আমার তেমন মনে হচ্ছে। কাপড়চোপড়ের ঘরের দরজার খোলার পরে আমি দেখলাম বৃদ্ধা দর্জি তার চেয়ারের পাশে মেঝের ওপর পড়ে আছে। তার মুখখানা উল্টানো, হাত দুখানা ছড়ানো, কিন্তু তখনও তার এক হাতে সুচ, অন্য হাতে আমার একটি শার্ট ধরা। নীল মোজা পায়ে তার পা একখানা নিশ্চয়ই লম্বাখানাই হবে, তার চেয়ারের তলায় ঢুকে গেছে। তার চশমাখানা তার কাছ থেকে গড়িয়ে গিয়ে দেওয়ালের কাছে পড়ে চকচক করছিল। তীক্ষ্ণ চিৎকার করে আমি পালিয়ে গেলাম। সবাই তখন ছুটে এলো। কয়েক মিনিটের মধ্যেই আমাকে বলা হলো যে মাতা ক্লোচেট মারা গেছে। যে গভীর নিগুড় ও ভয়ানক আবেগে আমার শিশু অন্তর তখন আন্দোলিত হয়েছিল, আমি তা ভাষায় প্রকাশ করতে পারব না। ধীরে ধীরে আমি বৈঠকখানায় নেমে গিয়ে কোনায় এক বিরাট পুরনো আরম কেদারার মধ্যে লুকিয়ে রইলাম। সেখানে আমি হাঁটু গেড়ে বসে কাঁদলাম। ওখানে যে অনেকক্ষণ আমি ছিলাম তাতে কোনো সন্দেহ নেই, কারণ ক্রমে রাত পেরিল। হঠাৎ আলো নিয়ে কে যেন ঢুকল। আমায় অবশ্য দেখা গেল না। আমি শুনলাম বাবার মা ডাক্তারের সঙ্গে কথা বলছে। ডাক্তারের কণ্ঠস্বর আমি চিনতে পারলাম। সঙ্গে সঙ্গে তাকে খরচ দেওয়া হয়েছিল। তিনি দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করেছিলেন। অবশ্য তার কিছুই আমি বুঝতে পারছিলাম না। এরপর তিনি বসে এক গ্লাস সুরাপান করলেন ও একখানা বিস্কুট খেলেন। তিনি তার কথা বলতেই থাকেন। তখন তিনি যা বলেছিলেন তা মরণের দিন পর্যন্ত আমার মনে খোদিত হয়ে থাকবে। আমার মনে হয় তিনি যা যা বলেছিলেন তা হুবহু আমি বলতে পারব। তিনি বলেছিলেন, আহা বেচারি মেয়ে মানুষটি। যেদিন আমি এখানে এসে পৌঁছেছিলাম সেদিন সে তার পাখানা ভেঙে ফেরাই। গাড়ি থেকে নেমে আমি হাত দেওয়ার পর্যন্ত সময় পাই। তখন অত্যন্ত জরুরিভাবে আমায় ডাকা হয়েছিল, কারণ রোগীর অবস্থা ছিল খারাপ, খুব বেশি খারাপ। তখন তার বয়স ছিল ১৭ বছর এবং সে ছিল শুধু সুন্দরী নয়, অতি সুন্দরী। কেউ এসব বিশ্বাস করবে? আগে এই মেয়েটির কাহিনী আমি কাউকে বলি। প্রকৃতপক্ষে আমি বর্তমানে দেশের এই দিকে বাস করে না তেমন একজন ছাড়া অন্য কেউ কখনো তা জানতে পারে। এখন সে যখন মারা গেছে তখন আমি কম হলেও সতর্ক হতে পারি। এক তরুণ সহকারী শিক্ষক যখন গ্রামে বাস করতে এসেছিল, দেখতে সে সুশ্রী এবং তার চেহারায় সৈনিকের ছাপ ছিল। সব মেয়ে তার পেছনে লেগে গেল, কিন্তু তার ছিল তাচ্ছিল্যের ভাব। তাছাড়া তার ঊর্ধ্বতন ব্যক্তি স্কুল শিক্ষক বৃদ্ধ গ্রাবুকে সে খুব বেশি ভয় করত, কারণ মাঝে মাঝে তিনি রাত্রে অভাবনীয় সময়ে শয্যা ত্যাগ করতেন। বৃদ্ধ তার পূর্বেই এই যে এখানে অল্পক্ষণ আগে মারা গেল সেই সুন্দরী হর্টেন্সকে সে তার কাজে নিযুক্ত করেছিলেন। তাকেই পরে লোকে নাম দিয়েছিল ক্লোচেট। সহকারী শিক্ষক এই সুন্দরী মেয়েটাকেই পছন্দ করত এবং তাচ্ছিল্য ভরা ওই বিজয়ীর দ্বারা নির্বাচিত হয় মেয়েটা কিছুটা আত্মতৃপ্তিও বোধ করে। মেয়েটি তার প্রেমে পড়ল এবং দিনের বেলা সেলাইয়ের কাজ শেষ করার পর রাত্রে স্কুলের পিছনে খড়ের গাদার মধ্যে তার সঙ্গে প্রথম দেখার জন্য মেয়েটিকে সে রাজি করাতে পারল। মেয়েটি বাড়ি যাওয়ার ভান করল, কিন্তু গ্রাবদের গৃহ ত্যাগ করার নিচতলায় না গিয়ে চলে গেল উপরতলায় এবং সেখানে খড়ের মধ্যে লুকিয়ে থেকে তার প্রেমিকের জন্য অপেক্ষা করতে লাগল। অল্পক্ষণের মধ্যেই মেয়েটির সঙ্গে সে মিলিত হল। যখনই সে মেয়েটির সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে যাবে তখন ঘরের মাচার দরজা খুলে গেল এবং স্কুল শিক্ষক দেখা দিয়ে জিজ্ঞাসা করলেন, সিরিজবার্ট, ওখানে তুমি কি করছো?
ধরা পড়বে বলে নিশ্চিত মনে হয় তরুণ স্কুল শিক্ষকটির উপস্থিত বুদ্ধি নষ্ট হয়ে যায়। সে বোকার মতো জবাব দেয়, মাসিক রাবু, আমি খড়ের গাদার মধ্যে একটু বিশ্রাম করার জন্য উপরে উঠেছিলাম। খড়ের মাথাটি ছিল খুব বড় এবং সম্পূর্ণ অন্ধকার। সিরিজবার্ড ভীতা বালিকাটিকে আরো কোণার দিকে ঠেলে দিয়ে বলল, যাও, ওদিকে গিয়ে লুকিয়ে থাকো। আমি আমার চাকরি হারাবো, তাই এখন সরে গিয়ে লুকিয়ে থাকো। স্কুল শিক্ষক যখন চুপি চুপি কথাবার্তা শুনতে পেলেন, তখন আবার বললে, কি ব্যাপার, মনে হচ্ছে তুমি একা নও। মাসিক রাবু, আমি একা। কিন্তু তুমি তো তা নাও, কারণ তুমি কথা বলছো। মাসিক রাবু, শপথ করে বলছি আমি একা। বৃদ্ধ ব্যক্তি জবাব দিল, এখনই আমি টের পাব। বলেই দরজায় একসঙ্গে দুটো তালা লাগিয়ে তিনি একটি আলো আনবার জন্য নিচে গেলেন। যুবকটি সচরাচর যেমনে দেখা যায় তেমন কাপুরুষ থাকাতে হতবুদ্ধি হয়ে হঠাৎ উত্তেজিতভাবে বলল, ভালো করে লুকাও, তিন যেন তোমায় দেখতে না পায়। তুমি সারা জীবনের জন্য আমায় রুজি থেকে বঞ্চিত করবে। আমার গোটা জীবনের আশা আকাঙ্ক্ষাই তুমি ধ্বংস করে ফেলবে। যাও, পালাও, পালাও। তালায় আবার চাবি খোরানোর শব্দ তারা শুনতে পায়। রাস্তার দিকে যে জানালাটি ছিল, হরটেন্স ছুটে গিয়ে সেটির দিকে তাড়াতাড়ি খুলে চাপা গলায় দৃঢ় সংকল্প নিয়ে বলল, তিনি চলে যাওয়ার পর তুমি আমাকে তুলে নিও। বলেই সে লাফ দিল। পুরো গ্রাবও এসে কাউকেই দেখতে পায় না, তাই খুব বিস্মিত হয়ে ফিরে যায়। মাসির সিরিজবার্ড আমার কাছে এসে তার ওই দুঃসাহসিক অভিযানের কথা বললে। মেয়েটি চলৎশক্তিহীন অবস্থায় দেওয়ালের ধারে পড়েছিল, কারণ দোতলা থেকে সে পড়েছিল। আমি তার সঙ্গে গিয়ে মেয়েটিকে আনতে গেলাম। তখন মুষলধারায় বৃষ্টি পড়ছিল। আমি সে হতভাগ্য মেয়েটিকে আমার সঙ্গেই বাড়িতে নিয়ে এলাম, কারণ তার ডান পা ৩ জায়গায় ভেঙে গিয়েছিল, মাংস ভেদ করে হাড় বেরিয়ে এসেছিল। মেয়েটি কোনো অভিযোগ করেনি, প্রশংসনীয় আত্মসমর্পণের ভাবে শুধু বলেছিল, আমি শাস্তি পেয়েছি, আমি শাস্তি পেয়েছি। আমি সাহায্যের জন্য ওই দাসী মেয়েটির আপনজনদের খবর দিয়ে তাদের কাছে বানানো গল্প বললাম, কেমন করে গাড়ি একখানা জোরে ছুটে যাওয়ার সময় আমার দরজার সামনে তাকে চাপা দিয়ে খোঁড়া করে ফেলেছে। তারা আমায় বিশ্বাস করেছিল। রক্ষী পুলিশরা গোটা একটা মাস ধরে ব্যাপারটার জন্য কে দায়ী তা খুঁজে ব্যর্থ হয়েছিল। এই হলো ঘটনা। আর আমি বলবো, এই মেয়েটি ছিল বীরাঙ্গনা এবং ইতিহাসের মহত্তম কাজ যারা করতে পেরেছে তাদের মতো দৃঢ়তা তার ছিল। ওইটিই ছিল তার একমাত্র প্রেমের ব্যাপার এবং কুমারী থেকেই সে মৃত্যুবরণ করল। সে ছিল একজন উৎসর্গীকৃত প্রাণ, মহিষী ছিল তার অন্তর এবং পরমাণু রক্ত নারী। আর তাকে যদি আমি গভীরভাবে প্রশংসা না করতাম, আপনাদের কাছে এই গল্প আমি বলতাম না। সে বেঁচে থাকতে এই কাহিনী কখনো আমি কাউকে বলতাম না, কেন তা আপনারা বুঝতে পারবেন। ডাক্তার নীরব হলেন, মা কাঁদলেন, আর বাবা কয়েকটি কথা বললেন যা আমি বুঝতে পারলাম না। তারপর তারা সেই কক্ষ ত্যাগ করলেন। আরাম কেদারায় হাঁটুতে মুখ গুজে বসে আমিও কাঁদলাম। তারপর আমি ভারী পদক্ষেপের এবং সিঁড়ির পাছে কিছু লাগার মতো অদ্ভুত শব্দ শুনলাম। তখন তারা ক্লোচেটের দেহ বহন করে নিয়ে যাচ্ছিল। আপনারা শুনছিলেন মোপাসার লেখা ছোট গল্প ক্লোচেট। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।